শ্রুতি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের দার্জিলিং ট্রিপের সেকেন্ড দিন। তো আমরা এখন যাব লেপচা জগৎ, তার থেকে আরও যাব মিরিকেও যাব, আর কয়েকটা পয়েন্টও যাব। তো তোমাদেরকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো তোমরা লাস্ট অবধি ব্লগটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করতে পারো। তো চলো, লেটস গো। দিনটা হলো শুক্রবার, 30শে আগস্ট। আমরা এসেছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য। তো ব্রেকফাস্ট খেয়ে তারপর আমরা বেরোবো। আর এই যে বিনোদ ভাইয়াকে দেখলে, উনি কিন্তু প্রচুর হেল্পফুল মানুষ, আমাদেরকে প্রচুর হেল্প করেছে। আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা, ছোলা আলু দিয়ে একটা তরকারি, আর অমলেট ছিল, সাথে ছিল টোস্ট। তো আমরা ব্রেকফাস্ট খেয়ে আমরা এবার চললাম ম্যাল রোডের রাস্তা ধরে, 4-5 মিনিটের রাস্তা ভানু ভবনে। সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এবার যাব লেপচা জগতের উদ্দেশ্যে, আমাদের রওনা দেব। আজকে আমরা সারাদিনটা লেপচা জগৎ থেকে মিরিক অবধি যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো দেখব, আর তোমাদেরকেও সাথে নিয়ে চলবো। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো জানাবে কিন্তু। দার্জিলিং থেকে 18 কিলোমিটার দূরে এই লেপচা জগৎ। তো দার্জিলিংয়ের ভিড়কে এড়িয়ে যারা একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, তারা লেপচা জগৎ অনেক হোমস্টে আছে, তারা ওখানে থাকতেই পারেন। আমরা হোমস্টেতে ছিলাম না, আমরা আবার ব্যাক করে আসবো দার্জিলিংয়ে। তো রাস্তার ধারে চারিপাশেই সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি লেপচা জগতে। লেপচা জগৎ কথাটা হচ্ছে লেপচা আর জগৎ দুটো শব্দ থেকে এসছে। লেপচা মানে হচ্ছে ওখানকার আদিবাসী সাঁওতাল সম্প্রদায়কে লেপচা বলা হয়, আর জগৎ মানে তো আমরা বিশ্বকে বোঝাই। তো এই দুটো শব্দ থেকে এসেছে। আর সেখানে আছে পাইনের প্রচুর গাছ, আর একটু উঁচুতে গেলে হয়তো ওক, রডোডেনড্রন এইসব গাছগুলো দেখতে পাবো। আর আমরা বেশি দূরে যাইনি, কারণ আমাদেরকে আবার ব্যাক করে দার্জিলিং যেতে হবে। তো কিছু কিছু পয়েন্ট এখনও আছে, দেখতে যাওয়া বাকি আছে। এখানেই আমরা কিছুক্ষণ ছিলাম, আর ভীষণ ভালো শান্ত নিরিবিলি পরিবেশ। আপনারাও দেখুন ভিডিওর মাধ্যমেই। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। আমরা সেখানের উদ্দেশ্যেই চললাম। তো সীমানা ভিউ পয়েন্ট হচ্ছে নেপাল আর ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে, মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়া, আর ওই পাশটা যেটা দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে সেটা হচ্ছে নেপাল। তো এখান থেকেই আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্ট দুটোই কিন্তু এখান থেকে খুব স্পষ্টভাবে দেখতে পেয়েছিলাম। মানে আমাদের লাকটা কিন্তু ভীষণ ভালো ছিল, কারণ ওয়েদারটা ভীষণ পরিষ্কার ছিল, রোদ ঝলমলে দিন ছিল। সেজন্য আমরা এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আর মাউন্ট এভারেস্টও দেখতে পেয়েছি। আর এখানে কিন্তু পাহাড়িয়া বিভিন্ন নাম না জানা ফুল ফুটে আছে, আর সবুজের মাঝখানে ভীষণ ভালো লাগছে। এবার আমরা চললাম গুফা পাতাল, যেটা কিনা নেপালেই মানে অবস্থিত। আমরা কিন্তু নেপালের মাটিতে ওখানে পা দিয়ে চললাম, আর যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল সেটা কিন্তু ইন্ডিয়াতে দাঁড়িয়েছিল। তো এখানে একটু উপরে উঁচুতে উঠে যেতে হয়। আর এখানে চা গাছের সারি দিয়ে চা গাছ আছে, আর বিভিন্ন রকমের ফুলও লাগানো আছে। অন্য সিজনে কিন্তু আরও ভীষণ ফুল দেখা যায়, যেটা আমি ভিডিওতে দেখেছিলাম। আর তারপরে এটাও খুব সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ। এটা একটা অফবিট জায়গার মধ্যেই পড়ে। সেখানে একটা নেপালের একটা পতাকাও লাগানো আছে, আর আই লাভ নেপাল বলে একটা আছে, যেখানে সবাই ছবি টবি তোলে। এরপর আমরা সবুজ চা বাগানের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথ পেরিয়ে যাচ্ছি গোপালধারা টি গার্ডেন। ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা দেখে। তো এই যে এটা হলো গোপালধারা টি গার্ডেন। যারা একটু চা খেতে ভালোবাসে তারা কিন্তু এইখানে এসে মানে চায়ের যে রসনা তৃপ্তি তারা পান করতেই পারো। চা খেতে ভীষণ যারা ভালোবাসো, আর চাটা কিন্তু আমরাও খেয়েছি। ওখানকার কিন্তু লাল চা যেটা, সেটা কিন্তু ভীষণ ভালো। আমরা খেয়ে দেখলাম, তারপর আমরা বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। তোমরা চাইলে তোমরাও নিয়ে আসতে পারো। তো ওখানে এখন উপরে উঠতে দেওয়া হয় না, আগে শুনেছি উঠতে দেওয়া হতো, কিন্তু এখন কিছু কিছু ট্যুরিস্ট মানুষ এসে গাছ চা পাতাগুলোকে প্রচুর নষ্ট করে ফেলে, সেজন্য আর উঠতে দেওয়া হয় না। ওই বাঁশের বেড়া দেওয়া আছে, সেজন্য আর যেতে পারিনি উপরে। ওই কাছ থেকে একটু ছবি টবি তুলে এসে চা খেয়ে তারপরে আমরা এবার যাব হচ্ছে আমাদের পরের ডেস্টিনেশন মিরিকে। তো চলো আবার ওই চা বাগানের মধ্যে দিয়েই যাচ্ছি।
তো চলো যাওয়া যাক। মিরিক, মিরিক শব্দটা এসেছে মির আর ইয়ক থেকে, যার কথার অর্থ হলো আগুনে পুড়ে যাওয়ার স্থান। মাঝখানে একটা সুন্দর লেক রয়েছে, যে লেকটার নাম হচ্ছে সুমেন্দ্র লেক। আর এই লেকটাকে একটা সেতু দেওয়া যুক্ত করা হয়েছে, যার নাম হচ্ছে রামধনু সেতু। আর মিরিকে গিয়ে তোমরা অনেকেই অনেক কিছু করতে পারো। ওখানে বোট আছে, তোমরা বোটে উঠে জল বিহারও করতে পারো। আর আছে ঘোড়া, তোমরা ঘোড়াটা ঘুরেও ওই চারিপাশটা ঘুরে আসতে পারো। আমাদের দুটোই সময়ের অভাবে আমরা কোনোটাই করে উঠতে পারিনি, কারণ আমাদেরকে আবার ব্যাক করে আসতে হতো। আর এখানে যে স্থানীয় পোশাক ওরা পরে, সেটা পোশাক পরেও তোমরা ছবি টবি একটু তুলে আসতে পারো। আর এই জায়গাটা এতটাই সুন্দর জায়গা, ছবির মতন জায়গা, তোমরা একবার গেলে আবার যাওয়ার ইচ্ছা হবেই। আমরা ঠিক করেছি পরে যদি কোনো সময় আবার যাই, আমরা হয়তো ওখানেই কোথাও একটা হোমস্টেতে থাকার প্ল্যান করব, কারণ দার্জিলিং তো এবার পুরোটাই দেখে এসেছি। পরের বার হয়তো ওই রকমই একটা কোনো কিছু প্ল্যান করব যেখানে হোমস্টেতে থাকা যায়। এরপর আমরা এসেছি পশুপতিনগর, যেটা নেপালে অবস্থিত। তো নেপালের মাটিতে আমরা পা রেখে চললাম এবার পশুপতিনগর, যেটা ইলাম বলে যে ডিস্ট্রিক্ট আছে সেখানে অবস্থিত। নেপালের কাঠমান্ডুতে যে পশুপতি মন্দির আছে সেই আদলেই বানানো। পশুপতি বলতে আমরা বুঝতেই পারছি মহাদেবকে বোঝানো হয়েছে। আর কথিত আছে যে এখানে ভগবান শিব নাকি গরুর আকারে এসেছিলেন, তারপর মানে স্থানীয় বাসিন্দারা এখানে স্থাপনা করেছেন এই মন্দিরটি। ভীষণ সুন্দর কিন্তু মন্দিরটি, তোমরা দেখো। আর এই পশুপতি মার্কেটে যখন আমি ঘুরছি, তখন দেখছি পেছন থেকে এসে আমার কাছে একটা ডগি এলো। কী সুন্দর, মানে সেই আদর খাওয়ার ইচ্ছা হলো। ওরাও বলে না মানুষের ভালোবাসা বোঝে, যে কে ভালোবাসে। হঠাৎ করে দেখছি পিছন থেকে চলে এসেছে। তাই ভাবলাম ওদেরকে কয়েকটা বিস্কুট কিনে দিই, বিস্কুট কিনে দিয়ে তারপরে ওদেরকে খাওয়াবো। তো সানি কয়েকটা বিস্কুটও কিনে দিয়েছিল। তারপরে আমরা পরে এসে আবার খাইয়েছিলাম। ও কিন্তু পিছনে পিছনে ঘুরেই যাচ্ছিল সমানে। তারপর কয়েকটা বিস্কুট নিয়ে এসে ওকে যেই খাওয়াতে শুরু করলাম, তখন দেখলাম আশেপাশে থেকে আরও কয়েকটা কুকুর চলে এসেছে। দুটো বাচ্চা বাচ্চা কুকুর আর একজন কুকুর। তো ওদেরকেও একটু বিস্কুট দিলাম, ওরাও মন ভরে আর কি সুন্দর হাত থেকে একদম কেড়ে খেয়ে নিচ্ছিল আমার। তো এখানে পশুপতি মার্কেটে অনেক অনেক তোমরা বিদেশি অনেক কিছু জিনিস, মানে নেপালের যে জিনিসগুলো পাওয়া যায় তোমরা সেখানে পাবে। শানি বিভিন্ন রকমের চকলেট নিয়ে এসেছিলো। ছোটোবেলাটা যেহেতু ওর শিলংয়ে কেটেছে, পাহাড়ি এলাকায়, তো ওখানেও অনেক নেপালি বন্ধু বান্ধব ছিল ওর। তো ও ছোটোবেলায় অনেক চকলেট খেয়েছে, ও জানে, সেজন্য কয়েকটা চকলেটও ওর পছন্দ মতো কিনেছিল। এরপর আমরা চললাম জোর পুকুর বা জোর পুকুরি বলা হয়, যেটা কিনা সুখিয়াতে অবস্থিত। ওর রাস্তাটা একটুখানি খারাপ ছিল, সেজন্য বলল সব ড্রাইভাররা কিন্তু নিয়ে যায় না, কিন্তু আমাদের যিনি ছিলেন তিনি ভীষণ ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছিল। মানে যেখানে যেখানে নামার দরকার ছিল, আমরা তো সব কিছু জানতাম না, উনিই সব কিছু গাইড করে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। আর এখানকার পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর একদম। একটা ওখানে অনেক হাঁস চলে বেড়াচ্ছে, একটা জলাশয় আছে, পুকুর আর কি, সেখানে হাঁস আছে, তারপরে কিছু বিভিন্ন মাছ আছে। তো মাছগুলোকে অনেকজন বাচ্চা বাচ্চা মেয়েগুলো খাওয়াচ্ছিল দেখলাম। তো আমরা যেহেতু বিকালের সময় গেছিলাম, সেজন্য খুব একটা মানে ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউ নাকি দেখা যায়, কিন্তু যেহেতু তখন আর রোদ ছিল না, সেজন্য আমরা খুব একটা দেখতে পাইনি। তারপর আমরা এই পাইন গাছের মধ্যে দিয়েই চলেছি আমাদের এবার লাস্ট ডেস্টিনেশন ঘুম মনেস্ট্রি। এখানে কিছু শুনলাম, যিনি ড্রাইভার ছিলেন আমাদের মদনদা, তিনি বললেন যে এখানে কয়েকটা কিন্তু সিমেট্রি আছে, মানে ওই কবর দেওয়া হয় এখানে কিন্তু, মানে ভীষণ ভৌতিক জায়গা তাই বললো। তো আমাদের শুনেও বেশ ভয় লাগছিল। তো তখন ওই বিকাল 4:30 পৌনে 5টার মতো বাজে, তো সেই জন্য খুব একটা ভয় লাগেনি। আর এটা হলো সুখিয়াদের মনেস্ট্রি, যেটা সেটা ভীষণ সুন্দর। বাইরে থেকেই আমাদের ভীষণ সুন্দর লাগলো। যেহেতু আমাদেরকে এখন দার্জিলিং যেতে হবে, সেজন্য আমরা ওখানে আর দাঁড়াইনি, বাইরে থেকেই ছবি তুলে নিয়েছিলাম।
আর ওখানকার মানে বাড়িগুলো এত সুন্দর সাজানো গোছানো না, ফুল দিয়ে খুব সুন্দর সাজানো। এরপর আমরা এসেছি ঘুম মনেস্ট্রিতে। ঘুম মনেস্ট্রি হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো একটা মনেস্ট্রিদের মধ্যে একটা। তাকে ওল্ড ঘুম মঠও বলা যেত বা ইগা চোয়েলিং নামেও বলা হতো। এখন ঘুম মনেস্ট্রি নামেই অভিহিত করা হয়। আমরা যেদিন দার্জিলিং সাইট সিন করবো সেদিনকেও আসতে পারতাম, কিন্তু আজকে একটু সময় ছিল, সেজন্যই আমরা আজকেই চলে এসেছি। আর এখানে ভিতরে ঢুকে দেখবেন 15 ফুট বুদ্ধির একটা খুব সুন্দর মূর্তি আছে, যেটার জন্য এই মনেস্ট্রিটা বিখ্যাত। আর এত সুন্দর হাতের কারুকার্য দিয়ে মানে করা আছে মানে মনেস্ট্রিটা ভীষণ সুন্দর জায়গা। ভিতরে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন। এটা 1850 সালে একটা মঙ্গোলিয়ান জ্যোতিষী শোক পশেরাপ গিয়াতোসো যিনি এটা বানিয়েছিলেন। আর তারপর 1905 সালে পর্যন্ত তিনি এখানকার প্রধান ছিলেন, আমি যেটা শুনেছি। আমাদের যে ড্রাইভার ছিলেন মদন দা, তার নাম্বারটা তোমরা তার মুখ থেকেই শুনে নাও, তাছাড়া আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। दार्जिलिंग का लोकल टैक्सी ड्राइवर हमारा नंबर है 9382589255। रिपीट कर रही है 9382589255। এরপর আমরা বাড়ি ফিরে একটু রেস্ট করে রাত্রেবেলায় 8টা সাড়ে 8টার দিকে দার্জিলিংয়ের একটু তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করে নিতে হয়, কারণ দোকানপাট সব বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি, মানে শীত পড়ে যায় তো, সেজন্য সারাদিন কাজ করে তারা একটু বিশ্রাম নিতে যায়। আমরাও খুব ক্লান্ত, টায়ার্ড আছি, তো খাওয়া দাওয়া করে এবার রুমে চলে যাব। আজকে আমরা একটু ওয়াও মোমো খাওয়ার জন্য এসেছি। দিনের বেলায় তো ভাত খেয়েছিলাম, সেজন্য আজকে ওয়াও মোমো খাবো। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।